আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ দুপুর প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ২১শে দুপুরে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকে যারা দেশের বাইরে বসে ২১শে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন রন্ধন শিল্পী, অভিনয় শিল্পী ও লেখক শাইলি আহমেদ। আর অনুষ্ঠানে পুরো সময় জুড়েই আপনাদের সঙ্গে আছি আমি জুলিয়া ইসলাম শিশির। এইবার গল্প স্বল্প পর্ব, আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত ২১শে দুপুরে। আপনাকে অনেক ধন্যবাদ আপু। ঈদের ঠিক আগের মুহূর্তে আপনাকে আজ আমরা পেয়েছি, অনেক ভালো লাগছে। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমরা তো জানি যে কোরবানি ঈদ সামনে এবং একদিন পরেই কোরবানি ঈদ, আর কোরবানি মানেই অনেক খাওয়া দাওয়া, অনেক রান্না বান্না। সেই হিসেবে একজন রন্ধন শিল্পী হিসেবে আপনার কাছে যদি একটু জানতে চাই যে কোরবানি ঈদে যেহেতু গরুর মাংস, খাসির মাংসের প্রাধান্যটা একটু বেশি থাকে, সেই হিসেবে আমাদের রান্নার রেসিপিটা কি রকম হওয়া উচিত? যেহেতু মাংসটা শরীরের জন্য অনেকের জন্যই কিন্তু ক্ষতিকর, হঠাৎ করে বেশি খাওয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে কি ধরনের রান্না বান্না হওয়া উচিত? আসলে ঈদ তো ঈদ মানে হচ্ছে আনন্দ, আর আনন্দ সাথে হচ্ছে খাওয়া দাওয়া। তো একটা দুইটা দিন কিন্তু আমরা স্বাভাবিকভাবে গরুর মাংস, খাসির মাংস বা মাংসের সব আইটেম গুলো খেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে খাবই, যতই আমাদের সমস্যা হোক, কিন্তু আমাদের খাওয়াটা পরিমাণ মতো খেতে হবে। আর একটা হচ্ছে কিছু ড্রিঙ্কস আছে, ওগুলো যদি আমরা খাওয়ার পরে খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে অনেকটা আমাদের যে ঘাটতি থাকে, ঘাটতিটা পূরণ হয়। যেমন লেমন উইথ কিউকাম্বার জুস, এটা যদি আমরা খাওয়ার পরে খাই তো সেই ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে। আচ্ছা, এই ড্রিঙ্কস এর রেসিপিটা কি রকম? এটা হচ্ছে 2 গ্লাস পানিতে দুটা লেবুর রস দিবেন এবং হাফ কাপ কিউকাম্বার দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে। আর কেউ যদি চিনি খেতে না চায় তাহলে সেই ক্ষেত্রে একটু মধু দিবে, তাহলেই হবে। আচ্ছা, এই ড্রিঙ্কসটা শরীরে কি কি ধরনের উপকার করতে পারে? সাচ অ্যাজ শরীরের ফ্যাট কমাতে পারে, আর কি কি ধরনের উপকার করতে পারে? ফ্যাট কমাতে পারে, সেই ক্ষেত্রে আপনার যে আমাদের যে শরীরে একটা মনে হয় যে আমরা বেশি খেয়েছি, অনেক সময় দেখা যায় না আমরা মাংস খেলে মনে হচ্ছে অনেক বেশি খেয়েছি, শরীরটা হালকা করে দিবে। অনেকে ঘুমের সমস্যা থাকে, সেক্ষেত্রে তাকে শরীরটা হালকা হয়ে গেলে তো ঘুমটা ভালো আসবে, ক্লান্তিটা দূর হয়ে যাবে। না, আচ্ছা, ঈদের দিনে কিন্তু গরু কিংবা খাসির মাংস যখন আমাদের বাসায় আসে, এটা আস্তে আস্তে অনেক সময় দুপুর পার হয়ে যায়। সেই ক্ষেত্রে রান্নার রেসিপির ক্ষেত্রে একটু নতুনত্ব আনার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি ধরনের রান্না হতে পারে? সকাল থেকে দুপুর পর্যন্ত আমি মনে করি যে আমাদের কিন্তু অনেক নিজস্ব অনেক রেসিপি আমরা তৈরি করতে পারি, বাজার থেকে কিনে না এনে আমরা নিজেরাই কিন্তু বাসায় অনেক কিছু তৈরি করতে পারি। যেমন মাছের কাবাব, মাছের কাটলেট, মাছের চপ। হ্যাঁ, এখন কিন্তু বাজারে আপনি প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে, রুই মাছ পাওয়া যাচ্ছে। তা আপনি চাইলে কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে আপনি কাটলেট করতে পারেন। সাথে যদি আপনি একটু কাঁচা কলা দেন তাহলে তো কথাই নেই, আপনি একসাথে আয়রন পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আপনি ফলের সালাদ করতে পারেন। এখন তো বাজারে অনেক রকম ফল পাওয়া যাচ্ছে, সেই ফলের সালাদটা করতে পারেন টক দই দিয়ে। ফলের সালাদের কথা যেহেতু এসে গেল, আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যায় যে ফলে প্রচুর পরিমাণে ফরমালিন, সেক্ষেত্রে ফলটাকে ফরমালিন মুক্ত করেই কিন্তু সালাদটা করতে হবে। এই ফরমালিন মুক্ত করার কোনো উপায় কি আছে? মুক্ত করার উপায় বলতে আপনি অবশ্যই ফরমালিন ছাড়া ফলগুলো কিনতে হবে, এটাই হচ্ছে একমাত্র উপায়। আর দেশীয় ফলগুলো আমরা খাবো বেশি করে। আমাদের দেশীয় যে অনেক ফল আছে, কিন্তু আমরা আসলে ফল বলতে মনে করি কি আপেল, আঙ্গুর, কমলা, কিন্তু আমাদের দেশীয় কিন্তু অনেক ফল আছে। আমরা সেগুলো পাকা পেঁপে, পাকা কলা, তারপর আপনি যেগুলো টক টাইপের যে ফলগুলো আছে ওগুলো কিন্তু আমাদের অনেক উপকারী। জাম্বুরা, আমরা, এগুলো কিন্তু আমরা খেতে পারি। পেয়ারা, বড়ই, আমলকি, এগুলো কিন্তু আমরা খেতে পারি। আর আপনি নাস্তার একটা কথা বলেছিলেন যে সেক্ষেত্রে আমরা কিন্তু গাজর দিয়েও অনেক কিছু আইটেম করতে পারি। গাজরের হালুয়া করতে পারি, গাজরের সেমাই করতে পারি, গাজরের মোরব্বা করতে পারি। এগুলো যদি আমরা করে রাখি তো দেখা যাচ্ছে যে সকাল থেকে যত গেস্ট আসবে তাদেরকে কিন্তু আমরা এগুলো দিতে পারি, ভিন্ন একটা স্বাদের খাবার উপস্থাপন করা যেতে পারে। আর একটা কথা হচ্ছে আমি বলবো যে পিঠা কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। আমি মনে করি যদি 2-1টা আইটেম পিঠা থাকে ঐতিহ্যটাকে আমরা ফিরিয়ে আনতে পারি পিঠা দিয়ে। আচ্ছা, পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক আয়োজনের দরকার, অনেক কিছুর দরকার হয়। সেক্ষেত্রে ঈদের দিন কিন্তু ওইভাবে আয়োজন সম্ভব হয় না। আগে বানিয়ে রাখবেন,
আগের দিন বানিয়ে রাখবেন। আর সকালবেলা আমাদের মেয়েদের কিন্তু তেমন কাজ থাকে না, সকালে যারা বাসায় থাকে তাদের কিন্তু তেমন কাজ থাকে না। আমি যদি সামান্য একটু পিঠা, অনেক রকম পিঠা আছে কিন্তু, যেমন কলা পিঠা বানান, যদি ঝটপট কলা পিঠা বানাতে পারেন, পাকন পিঠা বানাতে পারেন, ঝুরি পিঠা বানাতে পারেন, ঝটপট এগুলো বানাতে আপনার খুব বেশি সময় লাগবে না। আর আগের দিন যদি আপনি তৈরি করে রাখেন, ঈদটা তো আসলে আমাদের পরিবার মানুষদের নিয়ে, ঈদ মানে হচ্ছে খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরাফেরা। তো আমরা যেমন রূপচর্চার জন্য সারাদিনটা বেছে নেই, ড্রেসের শপিং এর জন্য সারাদিনটা বেছে নেই, তো সেই সারাদিন থেকে কি আমরা 2টা ঘন্টা রান্নার জন্য, আমার প্রিয় মানুষের জন্য কি আমি বের করতে পারবো না? সেটা অবশ্যই। খুব ভালো একটা কথা শুনলাম যে ঈদের দিনে পিঠার আইটেমটা খুব উপাদেয় একটা হবে এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে গেস্টদেরকে পিঠা দিলেন, সাথে আপনি মাছের একটা কাটলেট দিলেন, মাছের চপ দিলেন। আচ্ছা, মাছের কাটলেট সহজে যাতে বানানো যায় এরকম একটা রেসিপি যদি একটু ঝটপট বলে দিতেন। সেটা হচ্ছে মাছটাকে আপনি সেদ্ধ করে, লবণ দিয়ে সেদ্ধ করে কাঁটাটা বেছে নেবেন, তার ভিতরে আপনি কর্নফ্লাওয়ার দিলেন, যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনি ময়দা দিবেন অথবা চালের গুঁড়া দিবেন, একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, একটু সামান্য আদা বাটা দিতে পারেন, আদা কুচিও চাইলে দিতে পারেন, এটা ইচ্ছা। সামান্য একটু রসুন বাটা দিবেন, একটু জিরার গুঁড়ো, ডিম, আর হচ্ছে আপনার একটু বিস্কিটের গুঁড়া, এগুলো দিয়ে আপনি কাটলেট বা চপ যে কোনো কিছু তৈরি করতে পারেন। ঘরে যা থাকবে, আপনার কিন্তু দোকান থেকে আনতে হবে না, কারণ সবার ঘরেই কিন্তু ময়দা আটা থাকে, এগুলো সব থাকে। হ্যাঁ, আর তেলাপিয়া মাছটা কিন্তু সস্তা বাজারে, কাজে সবাই কিন্তু করতে পারবে, হাতের কাছে সহজলভ্য যা যা পাওয়া যায় সবকিছু দিয়ে করা। আচ্ছা, একটু না হয় পিছনের দিকে যাই। আমরা জানি যে আপনি রন্ধন শিল্পী হিসেবে বেশ জাতীয় পুরস্কার পেয়েছেন এবং 2012তে সম্ভবত রাধুনী, এটা হচ্ছে রাধুনী না, প্রাণ, প্রাণের একটা প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করে প্রথম হয়েছেন, বিজয়ী হয়েছেন, এবং এর আগেও আচার করার একটা প্রতিযোগিতা ছিল। তো একটু যদি জানাতেন আপনি কোন রেসিপিটাতে এরকম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কিংবা বিজয়ী হতে পেরেছিলেন? হচ্ছে প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা 2012। এটা ছিল, আমি অনন্য স্বাদ থেকে প্রথম হয়েছি, অন্যান্য বিভাগ থেকে, 4টা বিভাগ থাকে তো, টক, মিষ্টি, ঝাল, অন্যান্য। আমি অন্যান্য বিভাগ থেকে প্রথম হয়েছি এবং আমার পুরস্কার ছিল মালয়েশিয়া যাওয়ার 2টো টিকিট। আর আচারটা হচ্ছে, আপনি শুনলে অবাক হবেন, মিষ্টি কুমড়োর। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমরা অনেক কিছুর আচার খেয়ে থাকি, কিন্তু মিষ্টি কুমড়া সম্পূর্ণ নতুন একটা আইডিয়া যে মিষ্টি কুমড়া দিয়ে আচার হতে পারে। এটা কিভাবে করা যেতে পারে? এটা মিষ্টি কুমড়ার আচারটা পুরো রেসিপিটাই বলবো? সংক্ষেপে। বুঝতে পারছি, শুনতে ইচ্ছা করছে, খুবই ইচ্ছা করছে, কারণ আচার সবারই খুব পছন্দের একটা ব্যাপার। সেটা যদি মিষ্টি কুমড়ার হয় অবশ্যই সবার জন্য উপাদেয়। নরমাল আমরা যেভাবে আমের আচার বা জলপের আচার বানাই ওভাবেই বানাতে হবে। মিষ্টি কুমড়াটা হচ্ছে যে সবজি গ্রেড যে মেশিনটা আছে, সবজি কুচি করার, ওরকম করে মিষ্টি কুমড়াটা একদম কুচি করে ফেলতে হবে। তারপর মিষ্টি কুমড়ার ভিতরে সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে একটু জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে চটকায় নিতে হবে। তারপরে চুলায় আপনি তেল দিবেন, সরিষার তেল গরম হলে রসুন কুচি দিব, তার মধ্যে ওই মিষ্টি কুমড়ার মানে যে পাল্পটা যেটা চটকালাম হাত দিয়ে, ওইটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে চুলায় আমরা নাড়াতে থাকবো এবং এক পর্যায়ে সিরকা এবং চিনি দিব। এভাবে করতে করতে এক পর্যায়ে আপনার আচার হয়ে যাবে। অনেক মজা লাগলো শুনতে, খেতেও নিশ্চয়ই অনেক মজার হওয়ার কথা। আমরা কিন্তু আরো একটা বিষয় জানি যে আপনি যখন রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, সেখানে আমরা জানি যে আপনি গরুর মাংসের সাথে কচু মিক্স করে কিছু একটা করেছিলেন। এটা কিভাবে, এই আইডিয়াটা এলো কিভাবে? আসলে আমি ছোটবেলা থেকে না নতুন কিছু করতে ভালোবাসতাম, সবকিছু, ড্রেস থেকে শুরু করে খাওয়া দাওয়া। আর আমার না ছোটবেলা থেকে রান্নার প্রতি কেন যেন একটা আগ্রহ ছিল। হ্যাঁ, খুব ভালো লাগতো ছোটবেলা থেকে। তো যখন আমি, এটা হচ্ছে 2006 সালের কথা, তো তখন আমি মাত্র এইচএসসি পরীক্ষা দিলাম। তো হঠাৎ করে দেখি যে একটা রান্নার প্রতিযোগিতা আসছে, এরকম একটা প্রতিযোগিতা হবে। তো আমি চিন্তা করলাম কি দেওয়া যায় নতুন, এবং ওরা চেয়েছে কি সৃজনশীল, আপনার নিজস্ব তৈরি। তো আমার ভাইয়ের আবার খুব কচু পছন্দ, খুব পছন্দ করে ও। কচু অনেকেরই অপছন্দ, ও কিন্তু খুব পছন্দ করে, কচু তরকারি খুব পছন্দ করে। মাংস দিয়ে রান্না করে দিলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলে বা ভাজি করে দিলেও খায়। তো একদিন চিন্তা করলাম কি যে ভাইয়ের যেহেতু এত পছন্দের, এই আইটেমটা দিয়ে একটা কিছু করে দেই। তো চিন্তা করলাম যে মাংসের সাথে কচু ভর্তা ভাজি করে টাইপের একটা কিছু দেই। আর এই রেসিপিটা হচ্ছে কচু লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে পাটায় বেটে নিতে হবে। মাংস, গরুর মাংস বা মুরগির মাংস, যে মাংস আপনি নেন, মশলা দিয়ে মাংসটাকে সব মশলা দিয়ে সেদ্ধ করে পাটায় বেটে নেবেন। বেটে নেওয়ার পর 2টো ভর্তা করবেন একসাথে, ভর্তা করে তারপরে তেলে পেঁয়াজ দিয়ে ভাজবেন।
বাহ, মজার তো। আচ্ছা, এটা একটা ভর্তা এবং ভাজা একটা সংমিশ্রণ কিছু একটা হবে। এটা নামই এটা কচু মাংসের ভর্তা ভাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার কিন্তু আমরা দেখে থাকি যে ঈদে যেহেতু গরু খাসি এগুলো খাওয়া হচ্ছে, আবার এটাতে প্রচুর পরিমাণে ফ্যাটও রয়েছে। তো এই ফ্যাটটা কাটানোর জন্য গরুর মাংসটাকে কিংবা খাসির মাংসটাকে কোনোভাবে কি প্রসেস করা যেতে পারে? একটু প্রসেস করা যায়। সেটা হচ্ছে গরুর মাংসটাকে আপনি 10 মিনিট আদা বাটা, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে সেদ্ধ করবেন। 10 মিনিট মানে ফুটান্ত পানিতে দিয়ে আপনি 5-10 মিনিটের মতো সেদ্ধ করবেন। সেদ্ধ করে পানিটা পুরো ফেলে দিবেন। ফেলে দিয়ে আপনি মাংসটা রান্না করবেন। আর যতটুকু সম্ভব চর্বি, তেল এগুলো মাংস থেকে তো ছেটে ফেলেই দিতে হবে। আর আপনি এইভাবে যদি পানিটা ফেলে দিয়ে রান্না করেন তো সেই ক্ষেত্রে আপনার খুব উপকার পাবেন। আর যাদের হার্টের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনি তাদের জন্য একটু আলাদাভাবে কষ্ট করে আলাদাভাবে এইভাবে করে রান্না করবেন এবং মাংসের ভিতরে মাশরুম দিবেন। মাংসের ভিতরে মাশরুম দেবেন আর রসুনের কোয়া, আমরা যেমন মাংসে আলু দিই না যেভাবে টুকরো টুকরো করে, ওইভাবে আপনি রসুনের কিছু কোয়া দিবেন। আস্ত রসুনের কোয়াটা দিয়ে দিবেন। এটা ডায়াবেটিসের পেশেন্টের জন্য, তারপর হচ্ছে যারা হার্টের রোগী তাদের জন্য। বাহ, মজার মজার অনেক কিছু শুনতে পেলাম। এবার না হয় আসি আপনার প্রসঙ্গে। আমরা আপনাকে পরিচয় করিয়ে দিলাম যে রন্ধন শিল্পী, সাথে সাথে আপনি অভিনয় শিল্পী এবং আপনি লেখালেখিও করছেন। আপনি সেই বিষয়টুকু যদি একটু জানাতেন যে কি কি করছেন আপনি, আসলে কোথায় নাটক করছেন কিংবা লেখালেখি করছেন, কি লেখালেখি করছেন? আমি লেখালেখি শুরু করেছি, ছোটবেলা থেকে লিখতাম, তো মাঝখানে আমার লেখা স্টপ ছিল। গত বছর থেকে আমি আবার একটু লেখালেখি করছি। তো আমার প্রথম নাটক সোনালী জোনাকির আলো অলরেডি অন ইয়ার হয়ে গিয়েছে। ওটা আমার নিজের লেখা ছিল এবং সেখানে কি আপনি অভিনয় করেছেন? হ্যাঁ, আমি নিজে একটু অ্যাক্টিং করেছিলাম। আচ্ছা, আমি ছিলাম, ঈশানা ছিল, নাইম ভাই ছিল, তমাল ভাই ছিল, দিলু আঙ্কেল ছিল, মনি আন্টি ছিল। পরিচালনায় কে ছিলেন? পরিচালনা ছিল তপু আহমেদ। আচ্ছা আচ্ছা। আর এরপর রিসেন্টলি আমি একটা কাজ করে আসলাম, টেলিফিল্ম, হাসির একটা টেলিফিল্ম। সেটা আমার নিজের লেখা ছিল, আমি নিজেও অ্যাক্টিং করেছি, তপু আহমেদের ডিরেকশন ছিল। আর সেটা হচ্ছে টেলিফিল্মটার নামটা একটু হাসির, শশা। টেলিফিল্মটার নাম হচ্ছে শশা এবং এখানে আমার সাথে কো আর্টিস্ট অনেকে ছিলেন। আর এই নাটকটা না নতুন কিছু ছেলেমেয়েরা কাজ করেছে। আচ্ছা আচ্ছা, এটা কি প্রচার হয়েছে? না, এটা সামনে অন ইয়ার হবে। আচ্ছা, তো এই যে নাটকগুলো লিখছেন আপনি, নাটকের সাথে সাথে কি অন্য কোনো বই, উপন্যাস কিংবা কবিতা কিছু? না, এখনো উপন্যাস কবিতা লেখার আমি সাহস আসলে করিনি, সাহস করিনি। আচ্ছা, আপনি যেহেতু একজন রন্ধনশিল্পী, পুরস্কার প্রাপ্ত রন্ধনশিল্পী, দ্যাট মিনস আপনি স্বীকৃত একজন রন্ধনশিল্পী। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনার কাছ থেকে অন্তত এইটুকু এক্সপেক্ট করতে পারি যে রান্নার একটা বই, আমরা কতদিন নাগাদ আপনার কাছ থেকে একটা রান্নার বই পাবো? আসলে আমাকে অনেকেই বলছে, আরো 1-2 বছর আগে থেকে আমাকে অনেকে বলছে একটা রান্নার বই বের করো। তো আসলে রান্নার বই বের করার জন্য আমি চাচ্ছি আরো একটু টাইম নিতে, কারণ একটা জিনিস আমি আরো ভালো করে শিখতে চাই। আমি এখনো রান্নার অনেক কিছুই জানি না। আমি চাচ্ছি যে আরো একটু শিখি, আরো একটু রান্না ব্যাপারে জানি, তারপর আমি একটা বই বের করবো। বই আরো পাকাপোক্ত হয়ে আটঘাট বেঁধে তারপরে। আর আমার স্টাডি চলছে, তো আমার আর 1 ইয়ার বাকি আছে। তো আমি চাচ্ছি স্টাডিটা শেষ হোক, দেন তারপর আমি দর্শকদেরকে দেখি কোনো রান্নার বই উপহার দেওয়া যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে আপনি অভিনয় করছেন। অভিনয়ের সাথে সাথে আপনি কি মঞ্চেও অভিনয় করছেন নাকি শুধু টেলিভিশনে অভিনয় করে যাচ্ছেন? না, আমি শুধু টেলিভিশনে অভিনয় করছি, আর মঞ্চে আমি কখনো কাজ করিনি, তবে ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয় আমি করব। আসলে আমি ওইভাবে সময় দিতে পারছি না, আমার স্টাডির 2 দিকে পড়াশোনা করতে হচ্ছে। আপনার সাথে আমার গল্পে হলো, সেটা আমার একটা জানার বিষয় ছিল যে এই যে রান্না বান্না, অভিনয়, লেখালেখি, নাটকের লেখালেখি সবকিছু মিলিয়ে আবার পড়ালেখাও, এত কিছু সমন্বয়টা কিভাবে করছেন? সময়টা মানে ব্যালেন্স করে এইভাবে একসাথে তো সব হয় না আসলে। যেমন আজকে আমি আপনাদের এখানে আসলাম, আজকে আর আমি আর কোনো প্রোগ্রাম রাখবো না, দেখুন কালকে আর একটা প্রোগ্রাম রাখবো, এভাবে আমি ম্যানেজ করি। একসাথে তো সব হয় না, একটার পর একটা করি। আর যখন আমার এক্সাম থাকে, পরীক্ষা থাকে, তখন শুধু পরীক্ষাটা নিয়ে ব্যস্ত থাকি। আবার যখন নাটকের স্ক্রিপ্ট লিখি তখন শুধু নাটকের স্ক্রিপ্টটা নিয়ে থাকি। এইভাবে একসাথে সবগুলো আসলে করি না, ভাগ ভাগ করে করতে হয়, ব্যালেন্স করে করি। সে তো নিশ্চয়ই, আসলে সমন্বয়হীনতা না থাকলে কোনো কাজে কিন্তু সফল হওয়া যায় না। যেহেতু আপনি অনেক কিছু করছেন এবং আপনার সামনে অনেকটা পথ যাওয়ারও বাকি রয়েছে, পড়ালেখাও করছেন, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আসলে ভবিষ্যতে আমি যে কি করবো আমি নিজেও কোন অবস্থানে দেখতে চান এখন আমি নিজেও বলতে পারছি না। আমি মনে করি আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে হয়তো কোথাও আমার ভবিষ্যতে একটা পথ গিয়ে থামবে। আর যেহেতু আমি LLB পড়ছি, এখন এমন আছে আমি লয়ারও হতে পারি। আমি MSc করতেছি হোম ইকোনমিক্স সাবজেক্টে, হয়তো এমন আছে ওটা শেষ করেও এই রান্না বান্না নিয়েও আরেকটু পড়াশোনা করতে বাইরে যাওয়ার ইচ্ছা আছে আমার, দেখি কতটুকু কি হয়।
আর লেখালেখিও করার ইচ্ছা, আর অ্যাক্টিংটা হয়তো একদম খুব বেশি করব না, মাঝে মাঝে হয়তো 2-1টা কাজ করব। আপু অনেক ভালো লাগছিল কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমার ধারণা আমার দর্শকরা আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন পেয়েছে যেগুলো তারা ভবিষ্যতে কাজে লাগাতে পারবে এবং ঈদেও কাজে লাগাতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার প্রতি রইল শুভকামনা। আপু আপনাকেও অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর একুশে টিভিকে বিশেষ ধন্যবাদ, তারা আজকে আমাকে এখানে ডেকেছে। আর আমার সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা আর অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ধন্যবাদ। প্রিয় দর্শক, 21শে দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আবারও শুভ দুপুর।